চ্যাপ্টার 265 কার্ডস অফ ব্লাসফেমি। ফ্লোরেন বলেছিল যে শরণ পরিবারের ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো, যা চার্চ অব দ্য গড অফ ক্রাফটসম্যানশিপের ইতিহাসের চেয়েও লম্বা। ফোর্থ ইপকের সমস্ত সহযোগিতা আর দ্বন্দ্ব, আলো আর অন্ধকারের তারা সাক্ষী, আর আজকের এই দিন পর্যন্ত তারা টিকে আছে। লোয়েনের অগাস্টাস পরিবার, ফেশাকের আইনহর্ন পরিবার আর ফেন পটারের ক্যাস্টিয়া পরিবার বাদে তাদের সমকক্ষ হিসেবে ধরা হতো এমন অন্যান্য শক্তিশালী পরিবারগুলো, যেমন অ্যান্টিগোনাস পরিবার আর জারাটুল পরিবার, হয় ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, নয়তো নর্দমার ইঁদুরে পরিণত হয়েছে, যারা মানুষের চোখের আড়ালে সন্দেহজনক অস্তিত্ব হিসেবে লুকিয়ে আছে। সে বলেছিল যে আমাকে তার অধীনস্থ বানানো প্রাচীন আর গৌরবময় শরণ পরিবারের একজন অধীনস্থ হওয়াটা নাকি আমার জন্য একটা উপহার। সেই সময় আমার ইচ্ছে করছিল ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। তবে শরণ পরিবারের 2000 বছরেরও বেশি পুরনো ইতিহাস থাকাটা আসলেই বেশ চমকে দেওয়ার মতো ব্যাপার। ফোর্থ ইপোককে ইপক অফ দ্য গডস হিসেবে জানা যায়। সেটা বর্তমান সময়ের 7 জন অর্থোডক্স দেবতা হোক, কিংবা ডেথ, আদিম দানবী, ডার্ক সাইড অব দ্য ইউনিভার্স এবং ট্রু ক্রিয়েটর, তারা সবাই বাস্তব জগতে সক্রিয় ছিল। উপকথায় আছে যে তারা প্রায়ই অলৌকিক কাজ করত। আজকের দিন পর্যন্ত টিকে থাকা আর বর্তমানের এই উচ্চমর্যাদা উপভোগ করা শরণ পরিবারের জন্য মোটেও কোনো সহজ ব্যাপার ছিল না। তাদের এই দীর্ঘ ইতিহাস তাদেরকে শুধু অহংকারই দেয়নি, দিয়েছে আরও অনেক কিছু। তারা নিশ্চয়ই অনেক গোপন জিনিস লুকিয়ে রেখেছে, আর সম্ভবত চরম ভয়ঙ্কর সব সিল্ড আর্টিক ফ্যাক্টসও আছে তাদের কাছে। তারা সত্যিই এমন এক বিশাল দৈত্যের মতো পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে, যার দিকে মানুষ সোজা চোখে তাকাতেও পারে না। এটা পড়ার পর ক্লাইনের মাথায় অনেক চিন্তার উদয় হল। শরণ পরিবারের শাসনকে উৎখাত করতে পারার জন্য রোজেলকে নিশ্চয়ই এক ভয়ঙ্কর আর হৃদয় কাঁপানো সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছিল। শরণ পরিবারের কাছে যদি গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্টস নাও থাকে, তবুও গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্টসের নিশ্চিতভাবেই কোনো অভাব ছিল না তাদের। এর সাথে হাই সিকোয়েন্স বিয়ন্ডার থাকার সম্ভাবনা যোগ করলে চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ রোজেলকে পুরোপুরি সমর্থন করলেও সেখান থেকে কোনো ভালো ফলাফল আসার সম্ভাবনা খুব একটা ছিল না। এমনকি হতে পারে যে ওই সব কিছু ঘটার আগেই শরণ পরিবার ক্ষয় হতে আর দুর্বল হতে শুরু করেছিল, আর ইন্টিস বিপ্লব ছিল শুধু এই অবস্থার একটা বাহ্যিক প্রকাশ। সেই সময় তারা ঠিক কিসের ভেতর দিয়ে গিয়েছিল? তারা কি তাদের সিল্ড আর্টিফ্যাক্টসগুলো হারিয়ে ফেলেছিল? হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা কি মারা গিয়েছিল? সেই ব্যাপারটা কি অনেক উচ্চাভিলাষী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল? এই ডায়েরির কথা বিচার করলে লোয়েনের অগাস্টাস পরিবারের কাছে অ্যান্টিগোনাস আর জারাটুল পরিবার অচেনা কেউ নয়। তাদের ভেতরের মহলে নিশ্চয়ই এর সাথে সম্পর্কিত রেকর্ডস আছে। দ্য সানের আগে বলেছিল যে সিটি অফ সিলভার ডার্ক এজেস বা অন্ধকার যুগে 2500 বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। আমার প্রাথমিক ধারণা অনুযায়ী সেটাই ক্যাটালাইজমের তারিখ। গত 200 বছরে শরণ পরিবার দাবি করেছে যে তাদের ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো। আমি ভাবছি এটা সিটি অফ সিলভারের আগের সময় পর্যন্ত গিয়ে ঠেকবে কি না। আমি সুযোগ পেলেই শরণ গোত্রের কথা তুলে দ্য সানের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করব। দ্য সান যদি তখনও বোকা বনে যাওয়ার মতো একটা চেহারা করে থাকে, তবে পরোক্ষভাবে এর মানে দাঁড়াবে যে শরণ পরিবার ক্যাটালাইজমের পরেই কেবল মাথা তুলে দাঁড়িয়েছিল। হয়তো তারা ক্যাটালাইজম থেকে দারুণভাবে লাভবান হয়ে ফোর্থ ইপকে অভিজাত আর ফিফথ ইপকে রাজপরিবারে পরিণত হয়েছিল। অবশ্য দ্য সান যদি নাও জানে, তাতেও ব্যাপারটা পুরোপুরি প্রমাণিত হয় না। হয়তো সে তার ইতিহাসটা ভালোভাবে শেখেইনি। ক্লাইন যখন তৃতীয় পাতায় গেল, সে দেখল যে এই লেখাগুলো ইন্টিস প্রজাতন্ত্রের কনসাল হিসেবে রোজেলের নিয়োগ পাওয়ার শুরুর দিকের দিনগুলোতে লেখা হয়ে থাকবে। এই পাতার ডায়েরির লেখাগুলো থেকে দেখা যায় যে রোজেল একটা নতুন সিভিল কোড তৈরি আর প্রচার করেছিল, যা আবিষ্কারে উৎসাহ দিত, বাণিজ্যকে রক্ষা করত আর শিল্প বিপ্লবের বীজ বুনতে সাহায্য করেছিল। এটা শুধু এই পৃথিবীর নেপোলিয়ান হিসেবে অভিনয় করার তার নিজস্ব বিকৃত রসিকতা আর পৃথিবীকে বদলে দেওয়ার তার উচ্চাকাঙ্ক্ষাকে মেটানো ছিল না। সে যা করেছিল সেটা তাকে চার্চ অব দ্য শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের সাথে মিটমাট করে নেওয়ার সুযোগ করে দিয়েছিল। শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য একই সাথে গড অফ ডিডস এবং ব্যবসার রক্ষকও ছিল। সিভিল কোড সময়ের যত কাছাকাছি ছিল আর বাণিজ্য যত বেশি সমৃদ্ধ হয়েছিল, সেটা চার্চের চাহিদার সাথে তত বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছিল। ডায়েরির এই অংশটুকু বিচার করলে রোজেল আর চার্চ অব দ্য শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের মাঝের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল আর উন্নত হতে শুরু করেছিল। 10 বছরেরও বেশি সময় পর যখন সে নির্লজ্জের মতো সম্রাটের উপাধি দাবি করেছিল আর নিজেকে সিজার বলে ঘোষণা করেছিল, তখন সম্ভবত সে দুটো চার্চের সমর্থন একসাথেই পেয়েছিল। তা না হলে ব্যাপারটা বড্ড বেশি ঝুঁকির হয়ে যেত। তাহলে কোন ঘটনার জেরে তাকে হত্যা করা হয়েছিল? ক্লাইন অবাক হয়ে চতুর্থ পাতার দিকে দৃষ্টি দিল। 11 আগস্ট। ওই আহাম্মক ফ্লোরেন আবার ফুটানি দেখাচ্ছে।
সে বলল যে শরণ পরিবারের এই প্রজন্মের হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার জন্য সে নাকি সবচেয়ে সম্ভাবনাময় সদস্য, কারণ তাকে দেখতে নাকি অবিকল তার পরদাদার মতো। এর মধ্যে কি আদৌ কোনো দরকারি সম্পর্ক আছে? আমি তাকে ওপর থেকে নিচে, ডান থেকে বাঁয়ে ভালো করে দেখলাম, কিন্তু প্রতিভার কোনো চিহ্নই খুঁজে পেলাম না। তাছাড়া বিয়ন্ডারদের জগতে কি প্রতিভা আসলেই খুব গুরুত্বপূর্ণ? অবশ্য অ্যাক্টিং বা অভিনয়ের মূল সারমর্মটা বুঝতে পারা প্রতিভার একটা প্রধান অংশ হতে পারে, তবে সেটা জরুরি নয়। যতক্ষণ কেউ অ্যাক্টিং মেথড বা অভিনয়ের পদ্ধতিটা জানে আর এর অর্থ ভুল বোঝার মতো এতটা বোকা না হয়, অথবা এমন কাজ করা এড়িয়ে চলে যার ফলে খুব সহজেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা যায়, ততক্ষণ তার সামনে পশমগুলো পুরোপুরি হজম করার একটা সুযোগ থাকে, যার মানে হল শুধু একটু বেশি সময় আর পরিশ্রম ব্যয় করতে হবে। জীবনে একটা হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়াটা অসম্ভব কিছু নয়। একটা হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার পথে প্রধান বাধা হল বিয়ন্ডার উপাদানগুলো জোগাড় করার কঠিন কাজ আর এর সাথে সম্পর্কিত রিচুয়াল বা আচার অনুষ্ঠানগুলোর কাঠিন্য। তবে অবশ্যই আমাকে এটা স্বীকার করতেই হবে যে যারা জন্মগতভাবেই বিয়ন্ডার, তারা প্রস্তুতি নেওয়ার জন্য অনেক বেশি সময় পায়। ফ্লোরেনের পরদাদা কি একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার ছিল? তার মতো দেখতে হওয়ার মানেই কি প্রতিভা থাকা বোঝায়? এটা দেখাই যাচ্ছে যে ডায়েরির এই লেখাটা লেখার সময় রোজেল এখনও বেশ তরুণ ছিল, আর সে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্সের অবিভাজ্যতা আর সংরক্ষণের দুটো নিয়ম সম্পর্কে অবগত ছিল না। ক্লাইন প্রায় অদৃশ্যভাবে মাথা নাড়ল। তার বর্তমান জ্ঞান দিয়ে সে হয়তো ফ্লোরেন শরণের কথাগুলোর পিছনের লুকানো অর্থ বুঝতে পারছিল। একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারের বিয়ন্ডার বৈশিষ্ট্যের অবশিষ্টাংশের মধ্যে একটা স্পিরিট মার্ক বা আত্মিক চিহ্ন থাকে। এই উপাদানটা দিয়ে পশম তৈরি করার সময় মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটা সহজ হওয়ার এটাও একটা কারণ ছিল। আর যাদের চেহারা আসল মালিকের সাথে মিলে যেত, তারা এই নেতিবাচক প্রভাবটাকে অনেকাংশেই এড়িয়ে যেতে পারত। সাধারণ মানুষের তুলনায় তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, তাই তাদেরকে প্রতিভাবান বলে ধরে নেওয়া হতো। কিভাবে পবিত্র আর্টিফ্যাক্টসগুলো তাদের মালিকদের চিনতে পারত, সম্ভবত তার পেছনেও একই শর্ত কাজ করত। এটা অ্যাক্টিং মেথডের মতো আলাদা পদ্ধতি ব্যবহার করে একই লক্ষ্যে পৌঁছায়, কিন্তু এটাকে জনপ্রিয় করা যায় না। একবার উন্নতি সফল হয়ে গেলে পশনের বৈশিষ্ট্যগুলোকে পুরোপুরি হজম করার জন্য একজন মানুষকে তখনও পশনের জন্য প্রয়োজনীয় অ্যাক্টিং মেথড পালন করতে হতো। গভীর চিন্তায় মগ্ন থাকা অবস্থায় ক্লাইন পাতার পেছনের ডায়েরির দুটো লেখার দিকে চোখ বুলিয়ে নিল আর আবিষ্কার করল সম্রাট রোজেল ইন্টিসের উদারতা কতটা উপভোগ করতেন, কিন্তু তিনি বেশ চিন্তায় ছিলেন যে তার ভবিষ্যৎ স্ত্রীও একইভাবে উদার হবে কিনা। কাগজটা মচমচ শব্দ করতে ক্লাইন পঞ্চম পাতাটা সবার ওপরে রাখল। 20 এপ্রিল। আমি আরও একবার সেই প্রাচীন সংগঠনের গোপন সমাবেশে অংশ নিলাম। ওই সদস্যগুলো এখনও আমাকে কাঁপিয়ে দেয়। এটা বিশ্বাস করা খুব কঠিন যে তারা আসলেই সবাই এই সংগঠনের সদস্য। এবার আমি প্রাচীন সংগঠনটার দর্শন সম্পর্কে কিছু জিনিস জানলাম। তারা বিশ্বাস করে যে মানুষ ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সব সময় একটু একটু করে তাদের নিজস্বতার কিছু অংশ হারাতে থাকবে। কাজেই নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আর মনে রাখার চেষ্টা করে। একজন মানুষ সবশেষ দিনগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় শুদ্ধতা অর্জনে বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করতে পারে। তারা হাজার হাজার বা তারও বেশি বছর ধরে গোপনীয়তা রক্ষা করে আসছে, আর সেটা অন্যদের কাছে হস্তান্তর করে যাচ্ছে। তারা বিশ্বাস করে যে গোধূলি অনিবার্য, আর সেই ডুমসডে বা মহাপ্রলয়কে কিছুতেই এড়ানো যাবে না। তারা আদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আর এটাও বিশ্বাস করে যে তিনি আসলে মারা যাননি। যখন গোধূলি ঘনিয়ে আসবে আর সবকিছু শেষ হয়ে যাবে, তখন তিনি তার ঘুম থেকে জেগে উঠবেন আর সবকিছুকে নিজের কাছে ফিরিয়ে আনবেন। তিনি একটা নতুন পৃথিবী, একটা নতুন ইতিহাস তৈরি করবেন। এই সংগঠনের সব কর্মকাণ্ড এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে। এটা বলা যেতে পারে যে তারা ট্রু ক্রিয়েটরের প্রতি প্রচণ্ড শত্রুতা পোষণ করে। তাকে পতিত আর অশুভ বলে বর্ণনা করতে তাদের বর্ণনায় কোনো কৃপণতা নেই। তারা দ্বিতীয় ব্লাসফেমি স্লেট আর ঈশ্বরের 22টা পথ নিয়ন্ত্রণ করে, কিন্তু যারা যোগ দেওয়ার আগেই বিয়ন্ডার ছিল তাদের কথা বাদ দিলে তারা সদস্যদেরকে এর মধ্যে থেকে কেবল কয়েকটাই বেছে নিতে দেয়। এই পদগুলোর কি কোনো গোপন ব্যাপার আছে? আমি প্রথমে এটা লিখে রাখব আর ভবিষ্যতে এটা বিশ্লেষণ করে দেখব। এই পদগুলো হল বার্ড, সেইলর, রিডার আর স্পেকটেটর। হ্যাঁ, ভবিষ্যতে এগুলোকে সিকোয়েন্স পথ বলার অভ্যাস আমাকে বদলাতে হবে। ওই প্রাচীন সংগঠনে এই নামগুলো ব্যবহার করলে আমাকে বেশ অশিক্ষিত বলে মনে হয়। এটা আমার শত্রুভাবাপন্ন সম্পর্ক। আর মিস্টার এর অনুরোধ থেকে আমি যা বিশ্লেষণ করেছি তার সাথে বেশ মিলে যায়। ঠিক যেমন বার্ড, সেইলর, রিডার আর সিক্রেট সাপ্লিয়েন্ট পদগুলো সিকোয়েন্স 4-এ একে অপরের সাথে বদল করা যায়। ম্যানিপুলেটর কি স্পেকটেটর পথের একটা হাই সিকোয়েন্স? কেন অনেক গোপন সংগঠন ঘোষণা করে যে একদিন আমাদের ওপরে অবশ্যই মহাপ্রলয় নেমে আসবে? উদাহরণ হিসেবে দানবী সম্প্রদায় এই প্রাচীন সংগঠন, আর তারা নিজেরাও তো ধর্মান্তরিত করার জন্য এর উপর নির্ভর করে না। এটা কি মগজ ধোলাই করার জন্য কোনো দরকারি জিনিস, নাকি আসলেই এমন কোনো তথাকথিত গোধূলি আসবে? ক্লাইন অনেক কিছু নিয়েই চিন্তা করল, কিন্তু তথ্যের অভাবে সে কোনো নির্দিষ্ট উত্তরে পৌঁছাতে পারল না। একই সাথে
সে নীরবে একটু বিদ্রূপ না করেও পারল না। রোজেল, তুমি কি কেবল ওই সংগঠনটার নাম লিখে রাখতে পারতে না? নিজের চেহারার অভিব্যক্তি আর শরীরের নড়াচড়ার পরিবর্তনগুলোকে সামলে নিয়ে ক্লাইন শেষ পাতার দিকে তাকাল, যেটাতে বেশ কম লেখা ছিল, আর সে পড়তে শুরু করল। 1 জানুয়ারি, একটা নতুন বছরের শুরু। আমি আমার প্রথম কার্ড অফ ব্লাসফেমির কাজ শেষ করে ফেলেছি। আমি ঈশ্বরের 22টা পথে চূড়ান্ত রহস্য এই ভিন্ন ভিন্ন কার্ডস অব ব্লাসফেমির ভেতর লুকিয়ে রাখব, আর সেগুলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। যদি সবকিছু ব্যর্থ হয়, তবে সেগুলোই হবে সেরা ভরসা, যার ওপর আমার সন্তানেরা নির্ভর করতে পারবে। হা, তারা যে নিয়মটা বজায় রাখতে চায়, আমি সেটাকে ভেঙে চুরমার করে দেব, আর ঈশ্বরের গভীর রহস্যগুলোকে চারদিকে ছড়িয়ে দেব। এই কার্ডস অফ ব্লাসফেমিগুলোর মধ্যে ভবিষ্যদ্বাণী আর দৈববাণী বিরোধী বৈশিষ্ট্য থাকবে। আমার সন্তানদের আমি যেগুলো দিচ্ছি সেগুলো বাদে যাদের ভাগ্যে আছে, কেবল তারাই এগুলো পাবে। আমি এমন একজন মানুষ যে ক্ষোভের বেলায় সব হিসাব নিকাশ চুকিয়ে ফেলার ব্যাপারটা নিশ্চিত করে, আর আমার মৃত্যুর পর স্বর্গবন্যায় ভেসে গেলে কার কি আসে যায়। ওহো, এই বাক্যটা অবশ্য আমার নিজের তৈরি নয়। সংক্ষেপে বলতে গেলে, পৃথিবী যত বেশি এলোমেলো হবে ততটাই ভালো হবে। একটা সেট তৈরি করবে এমন কার্ডস অফ ব্লাসফেমির নাম কিভাবে রাখা যায় সেটা আমাকে ভাবতে হবে। ঈশ্বরের পথের সংখ্যা 22টা। মেজর আরকানা ট্যারোট কার্ডেও 22টা কার্ড থাকে। তারা একে অপরের সাথে বেশ ভালোভাবেই মিলে যেতে পারে, কিন্তু এমন কয়েকটা আছে যেগুলো শর্ত পূরণ করে না। আসল পশনের নামগুলোর সাথে মেলাতে আমাকে কিছু পরিবর্তন করতে হবে। ওই প্রাচীন সংগঠনটাই হল আমার শেষ আর সবচেয়ে বড় ভরসা। আমি জানি না তারা আমাকে সমর্থন করবে কি না, বা তারা ঠিক কিভাবে আমাকে সমর্থন করবে। আমি প্রথমবার ব্লাসফেমি স্লেট দেখার পর যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা আমার এখনও মনে আছে। তাহলে দেখা যাচ্ছে যে বিয়ন্ডার পথগুলোই হল ঈশ্বরের পথ। এটা আসলেই সত্যি যে ব্লাসফেমি স্লেট দেবতাদের অবমাননা করছে। প্রতিটা পথের সিকোয়েন্স 1-এর ওপরেও একটা সিকোয়েন্স 0 আছে, আর তার সাথে সম্পর্কিত একটা পশন আর রিচুয়ালও আছে। প্রতিটা পথে কেবল একটাই সিকোয়েন্স 0 থাকতে পারে, আর সিকোয়েন্স 0 হল একজন সত্যিকারের ঈশ্বরের সিকোয়েন্স। উদাহরণস্বরূপ, সিকোয়েন্স 0 সান,